আম্মু, ভাইয়া পায়ে ব্যথা পেয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। রসনারা সায়নার দিকে তাকালো। সায়না তিতলির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এখন কোথায়? পুকুরের দিকে গিয়েছে। আমি জানতে চাইলাম ব্যথা পেয়েছে কিনা, বললো পাইনি, কিন্তু ঠিকই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। রসনারা জানতে চাইল, কিভাবে ব্যথা পেয়েছো? পায়ে পায়ে লেগে পড়ে গিয়েছে। রসনারা চুপ করে রইল। সায়নাকে বলল, গিয়ে দেখে এসো বেশি লেগেছে কিনা। সায়না রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ঘরে এসে তোয়ালে নীল রঙের চেক লুঙ্গি আর একটা সাদা স্যান্ডো গেঞ্জি ছিল। পুকুর পাড়ে এসে দেখলো পুকুরে সবাই মিলে সাঁতার কাটছে। তিতলি ঘাটে বসে তৌসিফের ফোনটা ইচ্ছে মতো টিপছে। তৌসিফ বারণ করছে কিন্তু সে শুনছে না। কাপড় চোপড় সাবান এনে দিয়েছে, তাই পারিশ্রমিক হিসেবে আধা ঘন্টার জন্য ফোনটা তার। সায়না এসে তিতলিকে তাজদারের কাপড় চোপড়গুলো দিল, বলল, তোমার ভাইয়া সত্যি পায়ে ব্যথা পেয়েছে? তিতলি বলল। সবাইকে বলছে ব্যথা পায়নি, কিন্তু খুঁড়িয়ে হাঁটছে কেন? সায়না তাজদারের দিকে তাকালো। ফুটবলটা পানিতে ভাসিয়ে রেখে সেটাতে বুকের ভর রেখে সাঁতার কাটছে। শাওন সায়নাকে দেখিয়ে দিল। তাজদার তাকে দেখা মাত্রই কপাল কুঁচকে ফেললো। সায়না বলল, পায়ে নাকি ব্যথা পেয়েছেন? তাজদার বলল। কি? আবার বলো। সায়না বলল। উঠে আসুন। তাজদার ঘাটে এসে বসলো। সায়না বলল, পায়ে ব্যথা পেয়েছেন? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? সায়না রেগে গিয়ে বলল। আমি আপনার সাথে মশকরা করছি? তাজদার বলল। তোমার কথা সিরিয়াসলি নিতে পারছি না, সরি। তুমি আমার জন্য এতটা উতলা নাও। সায়না দাঁত কিরমির করলো। ভাই বোন সবাই চারিপাশে আছে, তার মধ্যে এসব কথার কোনো মানে হয়? সে বলল, যদি ব্যথা পেয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি পানি থেকে উঠুন। পা পানির মধ্যে ডুবানো থাকলে পা ফুলে যেতে পারে। আমি কিন্তু কথাটা সিরিয়াসলি বলছি। বলেই সে সেখান থেকে চলে গেল। তাজদার গোসল সেরে বাড়িতে এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তাসফিন আজ খেলতে পারেনি, কলেজে গিয়েছিল। সে কলেজ থেকে আসা মাত্র তিতলি তাকে বলেছে আজ উঠোনে খেলা হয়েছে। মেজো ভাইয়াও সেখানে ছিল, খুব মজা হয়েছে। সায়না সেখানে আসা মাত্র তাসফিন মাথা নিচু করে চলে গেল। ও সায়নাকে বেশ লজ্জা পায়। সায়না ওকে লজ্জা পেতে দেখে হাসে। সে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই সায়না তিতলিকে বলল, তোমার ভাইয়া এসেছে? হ্যাঁ, ঘরে গিয়েছে। সায়না ঘরে চলে এলো। ঘরে ঢুকে তাজদারের পায়ের দিকে তাকালো। জোহরা বেগম জিজ্ঞাসা করেছে পায়ে ব্যথা পেয়েছে কিনা। তাজদার বলেছে সে ব্যথা পায়নি। সে নিজেই যখন বলছে ব্যথা পায়নি, সেখানে কার কি করার আছে? সায়না কড়াভাবে জিজ্ঞাসা করলো। আপনি সবাইকে মিথ্যে বলেছেন? আপনি সত্যি ব্যথা পাননি? তাজদার তার দিকে ফিরল, বলল। যে সেবা করবে তাকে সত্যিটা বলবো। সায়না কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো। কে সেবা করবে? তাজদার বলল। আপনি। ব্যথা যখন পাননি তখন সেবা করব কেন? তাজদার বিছানায় পা টেনে বসলো, বলল। ওদের মিথ্যে বলেছি, আমি সত্যি ব্যথা পেয়েছি, হাঁটতে পারছি না। সায়না জানতে চাইল। গোড়ালিতে ব্যথা পেয়েছেন? তাজদার পা নাড়তে নাড়তে বলল। গোটা পায়ে ব্যথা। সায়না ব্যঙ্গ করে বলল। গোতা খেয়ে ব্যথা? আমি যখনই ভাবি একটু বাড়িতে যাব তখনই আপনার কিছু না কিছু করতেই হবে। পায়ে বেশি ব্যথা লাগলে ডক্টরের কাছে যান। আমি তৌসিফ ভাইয়াকে বলছি। আর হ্যাঁ, এক মুখে 10 কথা একদম বলবেন না। ওরা আমাকে বলবে তোমার জামাই বলছে ব্যথা পায়নি, আর তুমি এত উতলা কেন? তাজদার বলল। তুমি সাপ সাপ বলে দিবে, তুমি আমার বউ, তাই আমার চিন্তা বেশি। সায়না এবার সত্যি সত্যি রেগে যাচ্ছে। এটা মজা উড়ানোর সময় এসব সেন্সিটিভ বিষয় নিয়ে চুপ করে বসে থাকা যায়? পায়ে সত্যি সত্যি ব্যথা পেয়ে থাকলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। সে নিজেকে সংযত করে বলল। আমি কি তৌসিফ ভাইয়াকে ডাকবো? তাজদার দুই পাশে মাথা নাড়ল, শক্ত কণ্ঠে বলল। আমার পেইন আমি বুঝি, আর আমি পেইন নিয়ে চুপ থাকার মানুষ না। এসে না মমতাজ, তুমি নিজের কাজ করো। সামান্য পেইন নিয়ে আমি কারো সিম্পাতি চাই না। সায়না বলল। আবারও বলছি, আপনি এরকম কথা বলবেন, দর্শক কথাবার্তা বলে কনফিউজ করবেন না। আপনার পেইনের কথা যদি কাউকে না বলেন সেটা বুঝবে না তো। আর সে না বুঝলে তার উপর ক্ষোভ রাখার অধিকারও আপনার নেই। আপনি আমাকে সাফ সাফ সত্যি কথা বলুন, ব্যথা লাগছে কি লাগছে না? তাজদার সোজা সাপটা বলল। লাগছে। সায়না তার পায়ের কাছে এসে দাঁড়ালো, বলল। দেখান। তাজদার বলল। ব্যথা দেখা যায়? সায়না বলল। না, যায় না। ব্যথা দেখা গেলে আপনি আমাকে নতুন করে কোনো ব্যথা দিতেন না। পাটা এভাবে সোজা করে রাখুন, আমি মলম মেখে দেব। আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ মুখ খুলবেন না। সায়না মলমের কৌটা নিয়ে এলো। তাজদার প্যান্ট গোড়ালির একটু উপরে তুললো। সায়না মলম মালিশ করে দিতে গেলে তাজদার পা সরিয়ে নিল। ব্যথা কুকিয়ে উঠে। সায়না বলল। বেশি ব্যথা? গোড়ালিতে কিছু কিছু হয়েছে। সায়না বলল। সেই জন্যই তো বলছি ডক্টরের কাছে যান। তাজদার তার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। ইসনা মমতাজ, তুমি তোমার হাতে জাদু জানলে ডক্টরের কাছে যেতে বলতে না। সায়নার ঠোঁটে মৃদু হাসির রেখা ভেসে উঠল, কিন্তু সে জোর করে তা চেপে রাখলো। মলম মালিশ করতে করতে শান্ত গলায় বলল। তাই নাকি? জানতামই না।
একটা কথা সত্যি বলি, আপনি খুব কাঁচা খেলোয়াড়। খেলায়, অভিনয় আর ডায়লগে এই মুখস্থ করা সংলাপগুলো আমি খুব সহজেই ধরে ফেলতে পারি। তুমি কোনোদিন ওইসব প্রেম টেম করোনি? অবশ্য এত কঠোরভাবে কথা বলো, প্রেম হবে কি করে বলো? সায়না তার দিকে চোখ তুলে তাকালো, বলল, আমি প্রেম টেম সব করেছি। আপনি এভাবে বিয়ে করে না নিলে ঠিকই প্রেম করেই বিয়ে করতাম। তাজদারের কপাল কুঁচকে গেল। তুমি এইসব বলে আমাকে পেন দিতে পারবে না ঈশানা মমতাজ। তুমি প্রথম এবং শেষবারই শুধু আমার প্রেমেই পড়বে, এটাই ফাইনাল। সায়না এবার সত্যি সত্যি হেসে ফেলল, বলল, উফ, কত শখ। তাজদার স্বীকার করে বলল। আমি তোমাকে বিয়ে করেছি শখ করে। সায়না তার মুখের দিকে তাকালো, বলল, আপনাকে এসব কুপরামর্শ কে দিচ্ছে বলুন তো? আমার মতো এত ভালো রিসার্চার আবার অন্য কারো পরামর্শ নিতে যাবে কেন? আচ্ছা, তারপর? তারপর আর কি, আমি তোমাকে এমন ফাঁদে ফেলবো যে তুমি আর উঠতে পারবে না। ডানে বামে, পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে শুধু আমাকে দেখবে। সায়না পাল্টা প্রশ্ন করল। আপনি আমাকে ডানে বামে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে দেখেন? প্রশ্নটা শুনে তাজদার কপাল কুঁচকে ফেলল। সায়না বলল, আগে নিজেকে নিয়ে রিসার্চ করুন। আমি খুব জটিল বিষয় না যে আমায় নিয়ে রিসার্চ করতে হবে। আমাকে চিনে ফেললে আপনি সেদিন আফসোস করবেন এই ভেবে যে সবচেয়ে সহজ অঙ্কটা মেলাতে আপনার এত দেরি হয়েছে। কথাটা বলেই সায়না বেরিয়ে গেল। তাজদার কপাল কুঁচকে রেখে ভাবনায় ডুবে গেল। সায়না মমতাজ অফকোর্স a+b² সূত্রের মতো সহজ নয়। ইন্টিগ্রাল e⁻x² এর মতো দুর্বোধ্য সে। সায়না গোসল ছেড়ে বের হলো ওয়াশরুম থেকে। বের হওয়া মাত্রই দেখলো তাজদার সিদ্দিকী ঘরময় হাঁটছে। কিছুক্ষণ হেঁটে পা ঝাড়া মারছে, আবার কিছু দূর হাঁটছে। সায়না চুপচাপ দাঁড়িয়ে থেকে তার কাণ্ড কারখানা দেখলো। তাজদার হাঁটতে হাঁটতে তাকে দেখা মাত্রই থেমে গেল। সায়নার মাথায় এখনো লাল গামছা বাঁধা। এই ধরনের গামছা তাজদার সিদ্দিকীর কোনো কালেই পছন্দ না, দেখতেই কেউ লাগে। কিন্তু সায়না মমতাজের মাথায় লাল গামছাটা দারুণ মানিয়েছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে অবশেষে সে চোখ সরালো। সায়না বালতিটা নিয়ে চলে যাচ্ছিল। তাজদার হেঁটে হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। সায়না তার দিকে চোখ তুলে তাকালো। আবার কি সমস্যা এই লোকের? তাজদার সায়নার পেছনে হাত নিয়ে গেল। সায়না একটু পেছনে হেলে গিয়ে তার মুখের দিকে তাকালো। কি? তাজদার তার মুখের উপর নিঃশ্বাস ফেলে বলল, মমতাজ, তোমাকে জলপাই রঙের শাড়ি আর লাল গামছা খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে জলপাই আর মরিচ বাটা একসাথে। মনে হচ্ছে জলপাই আর মরিচ বাটা একসাথে খসখস করে খেতে দারুণ লাগবে। টেল মি ট্রাস্ট এলিট। বলে সায়নার কোমর যে জোরে একটা চিমটি কেটে দিয়ে বসলো সে। সায়না এক ঝটকায় 2-3 পা দূরে সরে গেল। কোমরে হাত চেপে ধরে রাগে ফোঁসফোঁস করে উঠল সে। কি বলবে কিছু খুঁজে পেল না। বালতিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাজদার তার মাথার গামছাটা একটানে খুলে নিয়ে ডাকলো। সায়না খোলা চুলে পিঠে ঝাঁপিয়ে পড়ল। চুল এখনো ভেজা। তাজদারের দিকে ফিরল, বালতিটা ধপ করে মেঝেতে রেখে। তেরে এসে বুক বরাবর খামচে দিতে তাজদার সঙ্গে সঙ্গে তাকে শক্ত হাতে ধরে টেনে এনে গলার পাশে ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল। সায়নার শরীর শিওরে উঠল। সবশেষে তাজদার তাকে নিজে ঘরের বাইরে রেখে আসতে আসতে বলল, তুমি আর আমার সামনে ভেজা চলে আসবে না, আমার সব রিসার্চ ভেস্তে যাবে। গো ওয়ে। বলেই সায়নার মুখের উপর দরজা বন্ধ করে দিল। সায়না বলল, আমি আপনাকে হাতের কাছে পেলে খামচি দিয়ে রক্ত আনবই। তাসনুভা এবার স্পষ্ট বলে দিয়েছে সে বিয়ে শাদী করবে না। ওই বাড়ি থেকে আবারও একটা সমঝোতার প্রস্তাব এসেছিল। বলা হয়েছিল দুই বাড়ির মুরব্বীরা বসে কথা বলুক। এভাবে সম্বন্ধ ভেঙে ফেলা মুখের কথা নয়। কিন্তু তাজউদ্দিন সিদ্দিকী একেবারে বেঁকে বসেছেন। ওরা নিজেরাই সমঝোতা করতে চাইছে দেখে হয়তো তিনি একটু দামি উঠেছেন। তাসনুভা এই ব্যাপারে কোনো মতামত দেয়নি। সে এড়িয়ে যাচ্ছে বিষয়গুলো। রসনারা তিক্ত বিরক্ত হয়ে তাসনুভাকে বলল, তুমি এখন বিয়ে না করলে কখন করবে? তোমার ছোট বোন আছে একটা, তোমাকে তার কথাটাও ভাবতে হবে। তাসনুভা টেবিলে খেতে বসেছে। খেতে খেতে বলল, ওকে বিয়ে দিয়ে দাও। তিতলি সায়নার পাশে দাঁড়িয়েছিল। সে খুশিতে ছটফট করে উঠল, মিনমিন করে বলল, ওরে ওরে, আমার বিয়ে! সায়না তার কথা শুনে হেসে হেসে বলল। বিয়ে না ছাই, আপু শুনলে কান বরাবর দেবে। তিতলি বলল। ধুর, ওর জন্য আমি বিয়ে না করে বসে থাকবো নাকি? সায়না বলল। বিয়ে মানেই প্যারা, এখন খুশি লাগছে? তিতলি বলল, আমার কাছে বিয়ে মানেই মজা, খাবো দাবো আর জামাই নিয়ে ঘুরবো। শোনো, প্যারা হিসাবে দেখলেই প্যারা লাগে, বুঝছো? সায়না ভৎসনা করে বলল। বাবা, মনে হচ্ছে তুমি কতদিন সংসার করেছো। তিতলি সামনে থাকা চুল পেছনে ছুড়ে দিয়ে বলল, আমি মনে মনে একদম পাক্কা গিন্নি। আচ্ছা, কর্তাটা কে? তিতলি লাজুক হেসে বলল, মুখটা দেখি না, পেছন থেকে দেখি, হেঁটে যেতে দেখি, বসে থাকতে দেখি। সায়না তার কথা শুনে না হেসে পারল না। রসনারা আর জোহরা তাসনুভাকে বোঝাচ্ছে। নোভা দেখো, বিয়ের পর তোমার যা ইচ্ছে তাই করবে। তুমি বুটিক সব দিতে চাও তো?
তোমার আব্বা বলেছে তোমাকে পুঁজি দেবে, আর কি চাই? তাসনুবা বলল, যারা সামান্য কক্সবাজার যাওয়া নিয়ে এত কথা শুনিয়েছে তারা আমাকে আরো অনেক কথা শোনাতে পারে। আমার লাইফের একটা গোল আছে, বিয়ে করে হাড়ি পাতিল মাজার জন্য আমি পড়াশোনা করিনি। কথাটা বলেই সে সায়নার দিকে এক পলক তাকালো। তিতলিও তার কথার ইঙ্গিত বুঝে মুখ ভার করে নিল। সারাক্ষণ খোঁচাখুচির তালে থাকে। ভাগ্যিস সে বড় বোন হয়নি, নইলে সারাক্ষণ চড়াতো এই মেয়েকে। তাসনুবাকে কেউ বুঝিয়ে উঠতে পারল না। আনোয়ারা বেগম বলল, তোমার সমবয়সী মেয়েরা কয়েক বাচ্চার মা হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছ। তাসনুবা কাট কাট ভাষায় বলল, তারা মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে জামাই চিনে ফেলেছে। সারাক্ষণ জামাই জামাই করলে তো বিয়ে দিতেই হবে। ওদের সাথে আমার তুলনা কেন? স্ট্রেঞ্জ। তার এমন কথায় সবাই তাজ্জব বনে গেল। রওশনারা বলল, আমি কিন্তু সত্যি সত্যি তিতলিকে বিয়ে দিয়ে দেব। তাজ দেশ ছাড়লে আর কখন আসে আমি জানি না। রায়হানের সংসার বাড়ছে, আমি তোমাদের বিয়ে দিয়ে ফেলতে চাই। আমি আর তোমার বাবা আজ আছি কাল নেই। তাসনুবা বিরক্ত হয়ে বলল, বলেছি তো আমি বিয়ের ক্ষেত্রে টোটালি অফ। এইসব বিয়ে টিয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি আমার লাইফটা এনজয় করতে চাই। এসব প্যারার মধ্যে একবার পড়ে গেলে আমি নিজেকে নিয়ে চিন্তা করাটাই ভুলে যাব। আমি বিয়ে নিয়ে কোনো কথাই বলতে চাই না আর। আনোয়ারা বেগম বললেন, আমি বুঝতে পারছি সম্বন্ধ ভেঙে যাওয়ায় তুমি কষ্ট পেয়েছো, কিন্তু তারাও একটা সমঝাতে যেতে বলছে। আমি বলছিলাম যে তাসনুবা ওনাকে থামিয়ে দিয়ে বলল, কষ্ট? সরি দাদু, আমি কোনো প্রকার কষ্ট পাইনি। আমার কোনো কিছুই ফিল হচ্ছে না। আমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না ওনাদের সাথে। আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি, বরং আমি খুব খুশি এটা ভেবে যে ঠিক সময়ে ঠিক ডিসিশনটা নেওয়ার সুযোগ এসেছে আমার। আমি এখন বিয়ে করব না, দ্যাটস ইট। রওশনারা হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তাসনুবা খেয়ে দিয়ে চলে যাচ্ছিল নিজের ঘরে। তাওসিফের সাথে দেখা হলো। তাওসিফ বলল, তুই নাকি সেন্ট মার্টিনে যাচ্ছিস? তাসনুবা দায়সারা ভাবে বলল। হ্যাঁ। তাওসিফ দাঁত কিরমির করে বলল, তোর কিছুদিন পর মার খাওয়ার সম্ভাবনা আছে। মেজো ভাই তোর কর্মকাণ্ড সব সূক্ষ্মভাবে খেয়াল করেছে, ধরে লাথি দেবে। যা একবার সেন্ট মার্টিন। তাসনুবা বলল, অবশ্যই যাব। আমাকে জ্ঞান না দিয়ে পালে এই বাড়ির সবকটাকে বোঝাও। আমি এসব বিয়ে টিয়ে নিয়ে ভাবতে চাইছি না এখন। বুড়ো বয়সে বিয়ে করবি? হ্যাঁ, মনের মতো কাউকে পেলে, নইলে কাউকেই নয়। তুই কারো মনের মতো হবি কিনা সেটা নিয়ে বিস্তর সন্দেহ আমার মনে। তাসনুবা রেগে গিয়ে বলল, ভাইয়া, আমার ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। তাওসিফ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তোর সাথে কথা বলা মানেই সময় নষ্ট। তিতলি নেচে গিয়ে আসছিল রান্নাঘর থেকে। বিয়ে হবে বিয়ে হবে বলে গুনগুন করে গানও গাইছিল। তাওসিফের সামনে পড়ে যেতে লজ্জা পেল। তারপর লজ্জা কাটাতে ছুটে এসে বলল, আম্মু বলছিল আপু বিয়ে না করলে আমাকে বিয়ে দিয়ে দেবে। আমার খুব খুশি লাগছে। ইয়ো ইয়ো। তাওসিফ কপাল কুঁচকে তার কথাটা মনোযোগ দিয়ে শুনলো। তারপর বলে ওঠে, ওহ আল্লাহ, তুমি এই কোন লেভেলের পাগল ছাগলের সাথে আমাকে উঠবোস করাচ্ছ? আমি জানি না এরা কারা, কোথা থেকে এসেছে এইসব। একজন বিয়ে করবে না আরেকজন বিয়ে করার জন্য লাফাচ্ছে। ভাই দূর হ বাড়ি থেকে, একবার চলে গেলে আর আসিস না। তোদের মতো ননদ থাকলে আমার বউটা শান্তিতে থাকতে পারবে না। দূর হ এক একটা। তিতলি গাল ফুলিয়ে বলল, আমি কি সাইনাকে জ্বালাচ্ছি যে তোমার বউকেও জ্বালাবো? তাওসিফ হতাশার সুরে বলল, সানাইকে তার বোন নিজেই জ্বালায়, তাই তোদের এইসব গায়ে মাখাচ্ছে না। আমার বউ আনবো, তোরা সব কটা চলে গেলে। এই ভেজালের মধ্যে আমি বউ আনবো না। তিতলি বলল, তোমাকে বউ দিচ্ছে কে? চাকরি আছে, টাকা কামাও, ভণ্ডামি করার জায়গা পাও না। কি বললি? তিতলি ফুরুত করে এক দৌড়। সায়না সারাদিন আর তাজদারের সামনে আসেনি। অবশ্য তাজদার নিজেই বাড়ি ছিল না, জরুরি কাজের কথা বলে বেরিয়ে গিয়েছে। রাতে ফিরল। সায়না ঘরে এসে গুনগুন করে গান গাইছিল। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না? গানটা প্রতিবেশীদের বাড়িতে চলছিল কিছুক্ষণ আগে। যদিও গানটা তার বিরক্ত লাগছিল, কিন্তু আনমনে সে নিজেই সেটা গাইছে তখন থেকে। এটা তার পুরনো স্বভাব। এভাবে কোনো গান শুনলে সেটা গুনগুন করে গাইতেই থাকে। তাজদার যে ঘরে আছে সেটা সে খেয়াল করেনি। যখন খেয়াল করলো তখনই তার নাকটা ফুলে গেল। তাজদারের দিকে আর চোখে তাকালো। তাজদার বলল, ডক্টর দেখে এসেছি, ডক্টর সিটি স্ক্যান করিয়েছে, বলো যে ছোটোখাটো একটা অপারেশন দিতে হবে। সায়নার চোখ বড় বড় হয়ে গেল। কি বলেন? তাজদার বলল। হুম। সায়না এগিয়ে গিয়ে তার পায়ের দিকে তাকালো। সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি বলছেন? তাজদার তাকে তখনই ধরে ফেললো। সায়না চেঁচিয়ে উঠল। আম্মা? তাজদার হিস হিসিয়ে বলল। আরে সবাই শুনবে।
সায়না চোখ বড় বড় করে চেয়ে রইল, কণ্ঠস্বর কেঁপে উঠল। শুনে ফেলেছে? তাজদারও ভয় পাওয়ার ভান করে বলল। হ্যাঁ। সায়না কান পেতে শুনলো কেউ কিছু বলছে কিনা। তাজদার সেই ফাঁকে সায়নার একটা ওড়না নিয়ে সায়নার কোমরের সাথে নিজেকে শক্ত করে বেঁধে নিল। সায়না তার আরো কাছে চলে এলো, ছটফট করে উঠে তার দুই হাত তাজদারের বুকের সাথে ঠেকিয়ে রেখে বলল, সব আপনার শয়তানি। আপনি কোনো ব্যথা পাননি পায়ে, মিথ্যেবাদী একটা। তাজদার বলল, কোমরের বিষয় হইলাম। শোনো শোনো মমতাজ, আমি আর মাত্র কয়েক মাস আছি, তুমি প্রিপারেশন নাও। কিসের? IELTS। আমি ইংরেজিতে কাঁচা, তার চেয়েও বড় কথা আমি যাব না আপনার সাথে। তাহলে IELTS দেবো কেন? যখন যাব তখন প্রিপারেশন নেব। তাজদারের সাথে সে এখন ওড়নার বাঁধনে বাঁধা। তাজদার বলল, আমি তোমার ক্লাস নেব আজ থেকে, এখন থেকে ক্লাস শুরু। সায়না ভ্রু কুচকে গেল। তাজদার তাকে চমকে দিয়ে বলল, আমার পায়ের উপর পা রাখো, কুইক। সায়না হকচকিয়ে গিয়ে বলল, আপনার পায়ে না ব্যথা? যেটা বলছি সেটা করো, কোনো প্রশ্ন করবে না। ছি, আমি পারবো না। রাখো, নইলে সারাটা দেবে বেঁধে রাখবো, তোমার শাশুড়িকে ডাকলে যেতে পারবে না। সায়না বলল, আমার অনেক ওজন। যেটা বলেছি সেটা করো মমতাজ। বলে সায়নার দুহাত তার ঘাড়ের পেছনে নিয়ে গেল। সায়না উপায়ন্তর না দেখে তার পায়ের উপর পা রাখলো। তাজদার তার পেটে একটা চিমটি কাটলো। সায়না আল্লাহ ডেকে চেঁচিয়ে উঠে তার গলায় খামচি দিল, একদম নখ দিয়ে গেছে। তাজদার আবারও চিমটি দিতে সায়না ছটফটিয়ে উঠে খামচি দিয়ে সরে টরে যেতে চাইলো। তাজদার তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, চিমটি প্লাস খামচি ইকুয়াল। সায়না তার ভ্রু নাচানো দেখে ভয়ে ভয়ে চিৎকার দিল। তিতলি। ওড়নাটায় শক্ত করে বাঁধা সায়না এবার সে আর নড়াচড়া করার সুযোগ পেল না, চেষ্টাও করলো না, কারণ তার চেষ্টা বৃথা যাবে। তাজদারের দিকে তাকিয়ে এসে বলল, আমি আপনার পায়ের উপর ভর দিয়ে হাঁটবো, এটা দ্বারা আপনি কি বোঝাতে চাইছেন? তাজদার বলল, খুবই সিম্পল, তুমি আমার পায়ে ভর দিয়ে লন্ডনে উড়াল দেবা। সায়না তার মুখের দিকে তাকিয়ে রইল, একটু চুপ থেকে আবারও তাকালো, শান্তভাবে বলল, ছেড়ে দিন। আর কতক্ষণ এইভাবে থাকবো? যতক্ষণ আমি চাই। সায়না শেষমেশ বলল, বেশ, আমার কথা গুরুত্ব আপনি কোন দিন দেননি, কোনোদিন দেবেন সেই আশাও আজকে ছেড়ে দিলাম আমি। তাজদার ভ্রুগুলো কুঞ্চিত করে তাকালো, চবর্গীয় শব্দ করে বলল, তুমি আমায় কেন বুঝতে চাও না স্টুপিড লেডি? সায়না পাল্টা প্রশ্ন করলো, আমি আপনাকে বুঝতে চাই না, নাকি আপনি আমায় বুঝতে চান না? আপনি বলতে পারবেন আপনি আমার কোনো কথা দ্বিতীয়বার ভেবে দেখেছেন কিনা? আপনি শুনেছেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে আমার। আপনি আমার সাথে এমন বিহেভ করেন, মাঝে মধ্যে মনে হয় আমাদের বহুদিনের প্রেমের সম্পর্ক ছিল। আমার প্রতি আপনার এক্সপেকটেশন আকাশ ছোঁয়ার, আপনার প্রতি আমার। তুমি আমার প্রতি এক্সপেকটেশন রাখতে পারো। কিসের? ওই নাটকে, সিনেমায়, উপন্যাসে যা দেখায়। সায়না বলল, ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে বোঝাপড়া। আপনার আমার মধ্যে বোঝাপড়া আছে? বোঝাপড়া? জি, বোঝাপড়া শুধু কথায় আর কাগজে কলমে হয় না। একটা মানুষের চোখ দেখে তার ভেতরের যন্ত্রণা বুঝতে পারাটাও একটা বোঝাপড়া। খুবই জটিল সাবজেক্ট মমতাজ, আমাকে আবারও স্কুলে ভর্তি হতে হবে। সায়না জানতে চাইল। আগ্রহ আছে? না থাকলেও হতে হবে। সায়নার ঠোঁটের কোণা চাপা হাসির রেখা দেখা গেল। আমি আপনাকে ভালো না বাসলে আপনার কি আসে যায়? তাজদার সাথে সাথে বলল, আমি তোমাকে বিয়ে করেছি এইসব পাবো টাবো এই আশায়। সায়নার এবার হাসিটা লুকাতে বেশ কষ্ট হচ্ছে, সে জানতে চাইল, আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য কি কি করেছেন? আমি কোনোদিনও কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করিনি, আমি অর্জন করে নেওয়ায় বিশ্বাসী। সায়না হাসলো, যেন সে কথাটা শুনতে চেয়েছিল, কারণ কেউ কিছু বলতে চাইলেই তো সহজে দেওয়া যায় না, অর্জন করে নিলে সেটা না অপরপক্ষ না দিয়ে থাকতে পারে না। তাজদার সিদ্দিকী বোধহয় এই প্রথম তার মনের মতো একটা কথা বলল। তাজদারের চোখ অন্যদিকে ঘুরে গেছে, মুখ আরো গম্ভীর হয়ে গেছে। সায়না তার মুখের দিকে ভালো করে তাকালো, বলল, আমাকে এইখানে রেখে যেতে আপনার এত আপত্তি কেন? তাজদার সিদ্দিকী কোনো কিছুতে ভয় পাওয়ার মানুষ তো নয়। তাজদার তার দিকে তাকালো, বলল, আমার বিরোধী দলের মানুষ দূরে গেলে আবারও বিরোধ বাড়বে, গ্যারান্টি। তাছাড়া দূরে চলে গেলে মানুষ আরও দূরের হয়ে যায়। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, তোমার বিশ্বাস আলাদা হতে পারে। আপনি বলতে চাইছেন কাছে থাকলেই শুধু মানুষ কাছের থাকে? তুমি কি আমার সব কথার বিপক্ষে বিরোধী দলের মতো বক্তব্য দিতে প্রস্তুত থাকো? মোটেও না। আপনি জানেন না দূর থেকেও মানুষকে কি চমৎকার ভাবে ছোঁয়া যায়। তাজদার তার দিকে চেয়ে রইল। সায়না বলল, এই যে আপনি আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন, আপনার কোথাও একটা মনে হচ্ছে না আপনি তবুও আমায় ধরতে পারেননি? তাজদার অবাক চোখে তাকালো, যেন তার সত্যিটা সায়না ধরে ফেলেছে। সায়না কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝে ফেলল তার চোখের ভাষা, তাই তার চোখেও কিছুটা আনন্দ দেখা দিল। সে বলল, চোখের মিলনই সব লন্ডভন্ড করে দেওয়ার ক্ষমতা রাখে, যদি সেখানে ভালোবাসা থাকে।
তাজদার চুপ করে তার কথা শুনলো। এর আগে সে শায়নাকে এত ভালো শোনেনি। শায়নাও তার সাথে এত ধৈর্য নিয়ে কথা বলেনি। তার চেয়ে বড় কথা, শায়না আগে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, এখন চোখের দিকে তাকিয়ে কথা বলে দিব্যি। তিক্ত বিরক্ত হয়ে ওনার বাঁধন খুলে ফেললো তাজদার। শায়নাকে বলল, এইসব খুব জটিল বিষয় মমতাজ, আমি এত মেহনত করতে পারবো বলে মনে হয় না। শায়না পালঙ্কে বসে ফুটবোর্ডে হাত রেখে তার উপর থুতনি ঠেকিয়ে হাসছে। তাজদার তাকে হাসতে দেখে বলল, হারছো কেন? শায়না বলল। আপনি চেষ্টা করলেও সেটা বৃথাই যাবে। কেন? শায়না বলল, প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত, উপলব্ধি এসব বলে কয়ে হিসাব নিকাশ করে মেপে ঝুপে আসে না। এসব আসে প্রলয় হয়ে, একটা গোটা মানুষকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আবার নতুন মানুষ বানায়। আপনি হাত বাড়িয়ে ডাকলে সে আসবে না বাবু মশাই? তাজদার হম্বিতম্বি দেখিয়ে বলল, হাত বাড়িয়ে ডাকতে যাবো কেন? মন বাড়িয়েই ডাকুন, কিন্তু তার আগে আপনার মনটাকে চিনতে শিখুন। তাজদার তার পাশে গিয়ে বসলো। বেশ দূরত্ব আছে মাঝখানে। প্রশ্ন করলো, আমি চলে গেলে তোমার কিচ্ছু যায় আসে না। আমি আপনার সাথে যাব। তাজদার তার দিকে অবাক হয়ে তাকালো। মিথ্যাবাদী। শায়না বলল, আরে সত্যি, আপনি যদি আমার কয়েকটা কথা মানতে পারেন। তাজদার সিদ্দিকী কিছু মুহূর্তের জন্য উত্তেজিত হয়ে উঠল, কিন্তু নিজেকে শায়নার সামনে সংযত রাখল। শায়না মমতাজকে বুঝতে দেওয়া যাবে না। শায়না ভ্রু নেড়ে বলল, বলবো? তাজদার সিদ্দিকী মাথা হেলিয়ে বলল। শুনি। শায়না স্পষ্টভাবে নিজের মনের কথাটা বলে দিল। আমি যেদিন আপনাকে ওইসব মানে সে একটু ঠোঁট ভিজিয়ে নিল জিভ দিয়ে, একটু জিরিয়ে এবার এক নিঃশ্বাসে বলল, আমাদের মধ্যে যেদিন বিশ্বাস, ভরসা, ভালোবাসা এইসব কিছু একত্র হবে, মানে আমি যেদিন আপনাকে, আপনি যেদিন আমাকে মন থেকে ভালোবাসবেন, সেদিন আমি নিজেই আপনার সাথে চলে যাব, কোনো শব্দ ছাড়া। তাজদার সিদ্দিকীর চেহারার রং পাল্টে গেল। সে জানতে চাইল, মন থেকে? এখন কিছুই নেই। অফকোর্স আছে, জীবনসঙ্গী হিসেবে নয়, শয্যাসঙ্গী হিসেবে। সরি, বাট এটাই তিক্ত সত্য। প্লিজ কিছু মনে করবেন না আপনি, ইটস নর্মাল। আমি মেনে নিয়েছি। আপনার আপনার উপর কোনো ক্ষোভ নেই আমার এতে। শায়না রাগারাগি ছাড়া তাজদার সিদ্দিকীর সামনে এত বড় সত্যি কথা তুলে ধরতে পেরেছে বলে নিজেকে ধন্য ধন্য করছে মনে মনে। সে তাজদারের হাতের উপর আলতোভাবে হাত রাখলো। তাজদার এক ঝটকায় সরিয়ে নিল। শায়না ভরকে গেল। তাজদার তার দিকে তাকিয়ে রইল। শায়না বলল, আমি সরি যদি আপনাকে হার্ট করে থাকি, কিন্তু যা হওয়ার তা তো হবেই। এই জগৎ সংসারে মানুষ মনের মিলনটাকে খুব ঠুনকো বিষয় হিসেবে দেখে, অথচ সব কিছুর আগে সেটাই প্রয়োজন। আমি খুব ইন্টেলিজেন্ট পার্সন। আমি আপনার সাথে কথা বলে আরাম পাচ্ছি। প্লিজ হার্ট হবে না আমার কথায়। তাজদার রুক্ষ গলায় বলল। আমাকে হার্ট করা এত সহজ নয়। শায়না একটু স্বস্তি পেল, কিন্তু তাজদার সিদ্দিকী পেল না। শয্যাসঙ্গী ছাড়া শায়না মমতাজের সাথে তার কোনো সম্পর্ক নেই, এটা সে ভাবতে পারছে না। শায়না মমতাজের উপর তার ক্ষোভ বাড়লো, কিন্তু এটা অস্বীকার করার জায়গাও নেই। তাই হয়তো সে শায়নার দিকে একটু না তাকে ঘর ছেড়ে বের হয়ে গেল। রাতে খাবার টেবিলে সবাই এসে বসলো। তৌসিফ শায়নাকে বলল, মেজু ভাই কোথায় গিয়েছে? শায়না বলল, আমাকে বলে যায়নি ভাইয়া। রসনারা তাজউদ্দিন সিদ্দিকের দিকে তাকালো। সবাই চুপচাপ হয়ে গেল কিছু মুহূর্তের জন্য। রায়হান বলল, তুমি IELTS দিচ্ছ? শায়না একটু ইতস্তত করে কিছু বলার আগেই তাসনুবা বলল, IELTS দেওয়া এত সহজ? যারা ইংরেজিতে ভালো রেজাল্ট করে তাদেরও কেয়ামত হয়ে যায়। শায়না আর কিছু বলল না। তিতলির সাথে সে যত কথা বলে তার এক ভাগও তাসনুবার সাথে বলে না, কথাবার্তা হয় না তাদের মধ্যে। তৌসিফ বলল, পড়তে হবে ভালো করে। আমি ইংরেজিতে এত ভালো ছিলাম না, আমি দেইনি। তাসনুবা চুপচাপ খেতে লাগলো। আজ সে বাবা ভাইয়ের সাথে খেতে বসে গেছে। তাজদার থাকলে অবশ্য খেতে বসতো না। ঘড়ির কাঁটা 11টার ঘরে। সবার খাওয়া দাওয়া শেষের দিকে। তাজউদ্দিন সিদ্দিকী আর তৈয়ব সিদ্দিকীর সাথে রায়হান তৌসিফ মিলে বেশ কথাবার্তা বলছিল। ঠিক তখনই তাজদার বাড়ি এলো। সবাইকে খেতে দেখলো একসাথে। তিতলি বলল, ভাইয়া খেতে আসো। তাজদার খেতে এলো না। শায়না তাকে ডাকতে এলো না, বরং ভাত তরকারি বেড়ে ঘরে নিয়ে এলো। তাজদার ঠোঁট শক্ত রেখে কপাল কুঁচকে তাকালো। শায়না বলল, বরাব্বর বলেছে আপনি নাকি রাগ করলে না খেয়ে থাকেন। শুনুন, রাগ হলে আরো পেট ভরে খাবার খাবেন, দেখবেন রাগ আর রাগ থাকছে না, খালি পেটে রাগ আরো বেশি বেড়ে যায়। তাজদার তার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনলো। শায়না তাকাতেই চোখ সরিয়ে নিয়ে বলল, রাগ হলে তোমার বড় আম্মু ভাত বেড়ে দেয়নি, তাই খাইনি। কথাটা সে বলেনি কেন? শায়না চুপ করে কথাটা শুনলো। ভাত বেড়ে দিল, কিন্তু তাজদার খেতে বসলো না। শায়না টেবিলের পাশে দাঁড়িয়ে রইল। তাজদার বলল, তুমি খেয়েছো? শায়না কিছু বলল না। তাজদার বলল, আশ্চর্য, একটা কথা জিজ্ঞাসা করছি, এত কি ভাবছো? শায়না বলল, ভাবছি আপনি এর আগে কখনো আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন কিনা। তাজদার নিজেও মনে করার চেষ্টা করলো, কি আশ্চর্য, যার সাথে এক
ঘরে একসাথে থাকে, তাকে কখনো জিজ্ঞাসা করা হয়নি সে খেয়েছে কিনা। ব্যাপারগুলো অদ্ভুত না? শায়নার আচমকা মন খারাপ হলো, সেটা তার চেহারায় স্পষ্ট ভাসছে। তাজদার সেটা খেয়াল করলো। শায়না মন খারাপ লুকিয়ে বলল, খেয়ে নিন প্লিজ, নইলে রান্নাঘরে গিয়ে আমাকে হাজারটা কৈফিয়ত দিতে হবে। তাজদার স্পষ্ট স্বরে বলল, আমি ভাত খাবো না, তুমি নিয়ে যাও, নয়তো নিজেই খেয়ে নাও। এতক্ষণ শান্ত গলায় কথা বলছিল শায়না, এবার একটু কঠোর ভঙ্গিতে তার দিকে তাকালো। তাজদার শার্ট হাতে নিতে গিয়ে শায়নার দৃষ্টি ডান ভ্রু বাঁকিয়ে জিজ্ঞাসা করলো। কি? শায়না কোনো উত্তর দিল না, চুপচাপ গ্লাসে পানি ঢালতে লাগলো। তাজদারও থেমে গিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আবার কি ভুল করলো সে? আশ্চর্য, এভাবে তাকানোরই বা কি আছে? পানি ঢালা শেষ করে শায়না ধীরে ধীরে মুখ তুললো, ঠান্ডা গলায় বলল, আপনি আসলে মিষ্টি কথা হজম করার মতো মানুষ নন। তাজদার স্তব্ধ হয়ে গেল, চোখ কুচকে বলল, আমি আবার কি করলাম? শায়না হঠাৎ চেতে উঠে বলল, কি করেছেন মানে? আপনাকে ভাত খেতে বলছি, তখন খেয়ে বসবেন, খাবো না, এটা কেমন কথা আবার? তাজদার শার্টটা নামিয়ে রেখে ধীরস্বরে উত্তর দিল, আমার খেতে ইচ্ছে করছে না, তাই আমি খাবো না। কিন্তু তুমি এভাবে কথা বলছো কেন? শায়না তার সাথে আর কোনো কথাবার্তা না বলে সোজা বিছানায় উঠে বসলো। পিঠের নিচে বালিশ ঠেস দিয়ে পা ভাঁজ করে শান্ত গলায় বলল, খেয়ে নিন। কথাটার ভেতরে আদেশের সুর। তাজদার টেবিলে রাখা ভাতের প্লেট আর তরকারির বাটির দিকে তাকালো, তারপর দৃষ্টি গেল শায়নার দিকে। শায়না তখন চোখ বুজে বসে আছে। তাজদার বলল, আমি যদি বলি আমি খাবো না, তাহলে কি তুমি আমাকে জোর করে খাইয়ে দেবা শায়না মুমতাজ? শায়না এবারও নীরব, কোনো প্রতিক্রিয়া নেই। মনোযোগ পাওয়ার জন্য তাজদার আবারও বলল, এগুলো এভাবে পড়ে থাকলে ঠান্ডা হয়ে যাবে। আমি খাবো না মানে খাবো না। কিন্তু সেটা নিছক মুখের কথা নয়। তাজদার সিদ্দিকী একবার সিদ্ধান্ত নিলে তার 14 গোষ্ঠীর সাধ্য নেই তাকে টলাবার। এটাই সব সময়কার নিয়ম। শায়না মমতাজের জন্য সেটা কখনো পরিবর্তন হবে না। তাজদারও বিছানায় উঠে বসলো। কিছুক্ষণ পর হেলান দিয়ে শুয়ে পড়লো, এক হাত তুলে চোখ ঢেকে রাখলো। শায়নাও চোখ বুজে শুয়ে রইল। আজ যদি তাজদার সিদ্দিকী ভাত না খায় তাহলে সে কি করবে তা নিজেও জানে না। সে অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু না, তাজদার সিদ্দিকীর পক্ষে কোনো নড়াচড়া নেই। এমন জেদি মানুষ সে জীবনেও দেখেনি। ঘুমিয়ে পড়েছে। শায়নার ভিতর রাগ ফোঁস করছে। একবার তাকিয়ে দেখলো সে, তারপর আবারও শুয়ে পড়লো। ঠিক তখনই তিতলির গলা ভেসে এলো, শাইনা, ভাত খেতে আসো। কিছুক্ষণের মধ্যে স্বর পাল্টে গেল, ভাবি, ভাত খেতে আসেন। শায়না হঠাৎ তাজদারের দিকে তাকালো, তারপর শক্ত করে হাতটা চোখের উপর থেকে সরিয়ে দিল। হাতটা নামতেই তাজদার সিদ্দিকী এমন দৃষ্টিতে তাকালো যে শায়নার সব কথা আটকে গেল গলায়। তাজদার ধীরস্বরে বলল, সমস্যা কি? শায়না একটা শব্দ উচ্চারণ করলো, ভাত। তাজদার ভ্রু কুঁচকে বলল, বলেছি খাবো না। কথাটা কি কথার মতো শোনায়নি? আমি কি তোমার সঙ্গে মস্করা করছি? ঠিক তখনই আবারও তিতলির ডাক শোনা গেল, আম্মু ডাকছে, ভাত খেতে আসো ভাবি। তাজদার শুনে নির্লিপ্ত স্বরে বলল, যাও। শায়না চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর ফিরে এলো। তাজদার তখনও শুয়ে আছে। শায়নাকে দেখে আবারও জিজ্ঞাসা করলো। সমস্যা কি? এবার শায়না কোনো জবাব দিল না। তাজদার কপাল কুঁচকে তার দিকে চেয়ে আছে। শায়না একদম সোজা গিয়ে তার পাশেই শুয়ে পড়লো, গায়ের উপর কাঁথা টেনে। তাজদার কিছুক্ষণ নিশ্চুপে বসে রইল। তারপর হঠাৎ কোনো এর ভর দিয়ে ঝুঁকে শক্ত করে শায়নাকে নিজের দিকে ফিরিয়ে আনলো। শায়না বিরক্ত মুখে তার হাত সরিয়ে দিয়ে বলল, কি চাই? তাজদার ধীরস্বরে জিজ্ঞাসা করলো। তুমি না খেয়ে চলে এসেছো? শায়না ঠান্ডা কণ্ঠে বলল, আমি না খেলে আমাকে জোর করে খাওয়ানোর মতো আহ্লাদি মানুষ তো এ বাড়িতে নেই। সে আবারও তার হাত সরিয়ে দিল। তাজদার গম্ভীর স্বরে বলল, টেবিলে যা রাখা আছে সেগুলো খেয়ে নাও মমতাজ। শায়না পাশ ফিরে শুয়ে রইল। তাজদার অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি খাচ্ছ না কেন? আমার না খাওয়ার সাথে তোমার কি সম্পর্ক? শায়না এবারও কোনো উত্তর দিল না। তাজদার বিরক্ত হয়ে তাকে জোরে টেনে তুলে বসালো। শক্ত কণ্ঠে বলল, খেয়ে নাও চুপচাপ। ভাত খাও নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। শায়না তার চোখে চোখ রেখে খাপাটে দৃষ্টিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।